চতুর্থ শ্রেণীর প্রিয় বৃত্তি পরীক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বৃত্তি পরীক্ষার সেরা প্রস্তুতি নম্বর 2, গণিত প্রশ্ন। 2024 সালে বৃত্তি পরীক্ষায় আসা 2024 সালের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আর এই প্রশ্নটি দেখলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে যে কীরকম প্রশ্ন পর্যায়ক্রমে আসে। যেমন 2025 সালের গণিত প্রশ্ন কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকে হবে 2024 এবং এক এক করে কিন্তু ইংরেজি 2017 থেকে 2025 পর্যন্ত সকল প্রশ্ন আমার দেওয়া আছে। আর বিজ্ঞানও 2017 থেকে 2025 পর্যন্ত সকল প্রশ্নের উত্তর বিশ্লেষণ সহ দেওয়া আছে। আসলে এই প্রশ্নগুলি পড়লেই কিন্তু তোমাদের 100% কমন পড়ে যাবে। এই কারণে বেশি বেশি করে এই প্রশ্ন যদি প্র্যাকটিস করো তাইলেই কিন্তু তোমরা বৃত্তির এবং সেটার প্রশ্নের উত্তরটা মানসম্মত উত্তর তোমাদেরকে কিন্তু, আর এই প্রতিটি প্রশ্নই কিন্তু তোমার ওইভাবে ডিটেলস বিশ্লেষণ করে দেওয়া আছে। যাই হোক, 100 মার্কের এই বৃত্তির প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সমাধান দেখাবো। এই প্রশ্নটি তোমরা দেখে নাও। প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত 2024। এখানে এক এক করে টোটাল 6 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। যেমন 1 নম্বর শূন্যস্থান পূরণ, 2 নম্বরে সরাসরি আমরা চলে যাব এখন বিশ্লেষণে। কিন্তু তার আগে বলবো, পরীক্ষায় অনেকেই হয়তো জানো না, বাংলা 100 মার্কের পরীক্ষা, ইংরেজিতে 50, গণিতে 100, বিজ্ঞানে 50 এবং সামাজিক বিজ্ঞানে 100, অর্থাৎ টোটাল 400 মার্কের পরীক্ষা। আর এই 400-তে কত নম্বর পেলে বৃত্তি পাওয়া যায় সেরকম একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো, 395 পেয়ে 2025 সনে যে প্রথম স্থান অধিকার করেছে, হ্যাঁ, সে কিন্তু 395 নম্বর পেয়েছে। দ্বিতীয় স্থান 392 এবং তৃতীয় স্থান হচ্ছে 391। এবং 2024 সালে যদি দেখি, 3 জন ফার্স্ট হয়েছে, 3 জনেই 397 নম্বর, মানে 400 নম্বরের মধ্যে 397 নম্বর পেয়ে 3 জনই প্রথম স্থান অধিকার করেছে। যাই হোক, আমরা এখন সরাসরি প্রশ্নটি দেখব। কিন্তু তোমাদের আবারও বলছি, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, এরকম আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য। তো এখানে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, একটু বড় করে যদি সেই প্রশ্নটি দেখাই তাহলে দেখতে পাবো যে 1 নম্বরের যে প্রশ্ন আছে, 1 নম্বরের টোটাল প্রশ্ন আছে হলো 60টি। এখান থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, শূন্যস্থান পূরণ। 2 নম্বরের প্রশ্ন আছে টোটাল 9টি। এখান থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবং 3 নম্বরের যে প্রশ্ন আছে সেটা হচ্ছে তোমার 4 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন। এখন সরাসরি আমরা 1 নম্বরের প্রশ্ন, তো শূন্যস্থান পূরণ করে যে কোনো পাঁচ ড্যাশ মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। আমরা প্রশ্নের উত্তরে কি বলবো? এককে মৌলিক সংখ্যাও বলে না, যৌগিক সংখ্যাও বলে না। এবং একটু বিশ্লেষণ দেখবো, মৌলিক সংখ্যার গুণনীয়ক থাকে 2টি, 1 এবং নিজে, আর যৌগিক সংখ্যার 2টির বেশি, কিন্তু 1-এর মাত্র একটি গুণনীয়ক, শুধু 1, তাই এটি কোনোটিই নয়। সময় পরিমাপের সবচেয়ে ছোট একক হলো ড্যাশ, সেকেন্ড। সময় পরিমাপের সবচেয়ে ছোট একক হচ্ছে সেকেন্ড। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, লিপি আর বছরে মোট দিন সংখ্যা ড্যাশ এবং 1 মিলিমিটার সমান ড্যাশ সেন্টিমিটার। আমরা এই দুটো প্রশ্ন যদি দেখি, লিপের বছরে মোট দিনের সংখ্যা 366। কারণ কি? লিপি আর প্রতি 4 বছরে একবার হয় এবং ফেব্রুয়ারি মাসে 29 দিন থাকে, তাই মোট হচ্ছে 366 দিনে হয়। এরপরে 1 মিলিমিটারে ড্যাশ সেন্টিমিটার, 1 মিলিমিটারে 0.1 সেন্টিমিটার। কীভাবে? আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার দেয়, তাই 1 মিলিমিটার সমান 1/10, অর্থাৎ 0.1 সেন্টিমিটার। এরপরের প্রশ্ন হচ্ছে কি, 4টি রেখা দ্বারা আবদ্ধ সমতলীয় ক্ষেত্রকে ড্যাশ বলে। 4টি রেখা দ্বারা আবদ্ধ চতুর্ভুজ বলে। যে আকৃতি 4টি বাহু রেখা দিয়ে তৈরি তাকে চতুর্ভুজ বা কোয়াড্রিল্যাটেরাল বলা হয়। 2টি সরলরেখার ছেদবিন্দুর সংখ্যা ড্যাশটি, 2টি সরলরেখার ছেদবিন্দুর সংখ্যা 1টি, কারণ 2টি সরলরেখা একে অপরকে কেবল একটি বিন্দুতে ছেদ করে। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 7 নম্বর, 5/7 বড় না 5/11, এর মধ্যে কোনটা বড়? আমরা যদি দেখি, এখানে 5/7 হচ্ছে এবং 5/11, দুটির লব 5, অর্থাৎ এই 5। তাইলে কিন্তু উপরে নিচের একটা হচ্ছে 7, একটা 11, তাহলে 11 ভাগের 5 ভাগ এবং 7 ভাগের 5 ভাগ, তাহলে 7 ভাগের 5 ভাগেই বড় হয়। হ্যাঁ, তাই সেই ছোট ভগ্নাংশ। আমরা এখন চলে যাব 2 নম্বরের প্রশ্ন। 2800 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান এবং প্রকৃত মান কি? এখানে কিন্তু প্রতিটা প্রশ্নে 2 মার্ক করে প্রশ্ন। তাহলে এখানে 800 স্থানীয় মান হচ্ছে 800 এবং প্রকৃত মান 8। কারণ ব্যাখ্যা যদি বলি, 2800 সংখ্যাটিতে 8 আছে শতকের ঘরে, তাই স্থানীয় মান 8 গুণ 100 সমান 800, আর প্রকৃত মান সবসময় সংখ্যাটি নিজেই, অর্থাৎ 8। এরপর পরের প্রশ্ন যদি দেখি, পরের প্রশ্ন হচ্ছে, কথায় লিখো 708035। আমরা যদি কথায় লিখে যাই, 7 লক্ষ, কারণ একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 7 লক্ষ
8,035, 7,08,035। তাহলে এই বানামগুলি ঠিকঠাক করে দেবে, 7,08,035। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, 42কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। তো 42কে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, 2 গুণ 3 গুণ 7, কীভাবে? 42কে 2 দ্বারা ভাগ করলে হয় 21, 21কে 3 দ্বারা ভাগ করলে হয় 7, এবং 7কে 7 দ্বারা ভাগ করলে হয় 1, অর্থাৎ 2, 3, 7। এই তাই মৌলিক গুণনীয়ক হচ্ছে 2, 3, 7। এরপরের অঙ্ক, তোমার বাড়ির ঘড়িতে সন্ধ্যা 7টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে তখন কত দেখাবে? তাহলে এখানে 19টা দেখাবে। দুপুর 12টার পরের সময় 12 যোগ করতে হয়, যেমন 7 যোগ 12, অর্থাৎ যেহেতু 7টা বাজে এখন 7 যোগ 12 19, তাই সময় হবে 19টা। এরপরের প্রশ্ন হচ্ছে 67 মাসে কত বছর কত মাস নির্ণয় করো। তা আমরা যদি দেখি 5 বছর 7 মাস, কীভাবে? 1 বছর 12 মাস। 67 মাসে 67 ভাগ 12, 5 দিয়ে ভাগ করলে 5 12 60, বাকি থাকে 7 মাস, অর্থাৎ তাইলে আমরা বলতে পারি এটার উত্তর এটা। এরপরের প্রশ্ন, 15 মিটার 80 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার নির্ণয় করো। তাহলে 15 মিটার 1580 সেন্টিমিটার, কীভাবে? 1 মিটার 100 সেন্টিমিটার, 15 মিটার হবে 15 গুণ 100, অর্থাৎ 1500 সেন্টিমিটার। তো 1500 যোগ 80, অর্থাৎ 1580 সেন্টিমিটার। এরপরের প্রশ্ন হচ্ছে যোগফল নির্ণয় করো 1 যোগ 3/5। তাহলে আমরা যদি যোগফল নির্ণয় করি, 1 যোগ 3/5, 1 যোগ 3/5 হবে যদি একসাথে যদি যোগ করা হয় 8/5, কীভাবে? 1 মানে 5/5 যোগ 3/5, তাহলে 5-এর সাথে 3 যোগ করলে 8 হয়, অর্থাৎ 8/5। এরপরের অঙ্ক হচ্ছে 3/10কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো এবং প্রদত্ত ভগ্নাংশটি লব ও হর কত লেখো। আমরা যদি বলি দশমিক ভগ্নাংশ 3/10-এর দশমিক ভগ্নাংশ 0.3 এবং লব হচ্ছে 3, হর হচ্ছে 10, তাহলে 3কে 10 দিয়ে ভাগ করলে 0.3 হয়। এরপরের অঙ্ক হচ্ছে কি, জোড় সংখ্যা কাকে বলে, বিজোড় সংখ্যা কাকে বলে, একটি করে উদাহরণ দাও। তো জোড় সংখ্যা হচ্ছে কি, যে সংখ্যা 2 দিয়ে পুরোপুরি ভাগ যায়, উদাহরণ যেমন 2, 4, 6, সেটাকে জোড় সংখ্যা বলে। আর বিজোড় সংখ্যা হচ্ছে যে সংখ্যা 2 দিয়ে পুরোপুরি ভাগ যায় না, উদাহরণ 1, 3, 5, এগুলি বিজোড় সংখ্যা। এরপরের অঙ্ক আমরা যদি দেখি 3 নম্বরের, যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও, এখানে কিন্তু 3 মার্ক। ছোট থেকে বড় সাজাও, 1/3, 1/9, 1/6, 1/12। তা আমরা যদি এটাকে ছোট থেকে বড় সাজাতে যাই, তাহলে 1/12, সবচেয়ে ছোট 1/9, তারপরে কিভাবে? কেন? সব ভগ্নাংশের লব যদি 1 থাকে, তাহলে যার হর বড় হবে সে ছোট, সেই ভগ্নাংশ ছোট, তাই ক্রমে 12 ও সবচেয়ে বড়, তারপরে 9, 6, 3, তাহলে উল্টো হবে, 1/12 সবচেয়ে ছোট, 1/9 তারপরে 1/6, তারপরে 1/3। এরপরের অঙ্ক কী বলছে? শূন্যস্থান পূরণ করো। এখানে খালি ঘর ডিভাইডেড 28 সমান 12 ডিভাইডেড খালি ঘর 3/4, তারপরে খালি ঘর ডিভাইডেড 20। আমরা যদি সেটাকে একটু করি, তাহলে দেখা যাচ্ছে কি, এখানে 12, এটাকে একটু প্রশ্নটা দেখি তাহলে সুবিধা হবে। এখানে 3-এর সাথে কত গুণ করলে 12 হয়? 4 গুণ করলে 12 হয়, তাহলে 4-এর সাথে 4, অর্থাৎ এখানে 16 হবে। তাহলে আবার এখানে 4 আছে, এখানে 28 আছে, 28 বানাতে গেলে 7 দিয়ে গুণ করতে হয়, তাহলে 4 7 28, আর এর সাথেও 3 গুণ করলে 21 হবে, এটা 21, আর এটা হচ্ছে তোমার কত বললাম? 16। আর এখানে যদি বলি আমি 4 5 5, তাহলে এখানে 15। তাহলে আমরা এক এক করে উত্তরগুলি যদি দেখি, তাহলে এইখানে 21/28, তারপর 12/16, 3/4 তো আছে, এখানে 15/20। আমরা 3/4কে সমান ভগ্নাংশে রূপান্তর করি। যাই হোক, এরপরের অঙ্ক হচ্ছে কি, মৌলিক সংখ্যা কাকে বলে, 1 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লেখো। এটা 3 মার্ক। মৌলিক সংখ্যা কাকে বলে সেটা যদি বলি, যে সংখ্যার গুণনীয়ক মাত্র 2টি, 1 এবং নিজে, তাকে মৌলিক সংখ্যা বলে। এবং 1 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা হবে 2, 3, 5, 7, 11, 13, 17 এবং 19। এরপরের অঙ্ক, তোমার দিদি তোমার থেকে 3 বছর 7 মাসের বড়, তোমার বয়স 9 বছর 5 মাস, তোমার দিদির বয়স কত? তাহলে দেখা গেছে তোমার বয়স হচ্ছে 9 বছর 5 মাস, তোমার দিদির বয়স বড় 3 বছর 7 মাসের, তাহলে টোটালি যদি যোগ করা হয় 7 আর 5 12। আমরা যদি একটু উত্তরটা দেখি, 9 বছর 5 মাস, 3 বছর 7 মাস, 5 7 যোগ করলে 12 মাস হয়, আর 9 আর 3 যোগ করলে 12 বছর হয়, তাহলে 12 মাসে আবার 1 বছর 0 মাস, তাহলে 0 মাস, এখানে 13 বছর, উত্তর 13 বছর। এরপর পরের অঙ্ক, একজন কুমোর একদিনে 78টি পুতুল তৈরি করেন, একই হিসাবে তিনি 2 সপ্তাহে মোট কতগুলো পুতুল তৈরি করতে পারবেন হিসাব করি। তাহলে একদিনে 78টি, 2 সপ্তাহ মানে 14 দিন, তাহলে 14 দিনে হবে কি 78 গুণ 14,
তাহলে এই 14কে যদি আবার ভাঙায় 10 যোগ 4 এভাবে ভাঙিয়ে করলে ক্যালকুলেশনটা সুবিধা হয়। যেমন এই 78কে 10 দিয়ে গুণ করলে 780, আর 78কে 4 দিয়ে গুণ করলে 312। 780 আর 312 যোগ করলে 1092টি পুতুল। এরপরের অঙ্ক, তোমার স্কুল শুরু হয় সকাল 6টা 15 মিনিটে আর ছুটি হয় সকাল 11টায়, তোমার স্কুল কতক্ষণ হয়? তাহলে আমি যদি দেখি শুরু সকাল 6টা 15, শেষ সকাল 11টায়, তাহলে 4 ঘন্টা 15 মিনিট। কীভাবে? 6টা 15 থেকে 10টা 15 হচ্ছে 4 ঘন্টা, আর যেহেতু ছুটি হয় আবার 10টা 15 থেকে 11টা মানে 45 মিনিট, তাহলে মোট 4 ঘন্টা 45 মিনিট। এরপর পরের অঙ্ক হচ্ছে 4 নম্বরের অঙ্ক, যোগ করো 1/7 যোগ 2/7 যোগ 4/7। এটা যদি যোগ করি তাহলে কী হবে? 7 নিচে থাকবে, উপরে শুধু লবগুলি যোগ করবে, 1 যোগ 2 যোগ 4, 2 এর 1 3, 4 এর 3 7, 7/7 মানে 1, বিয়োগ করো 1 মাইনাস 1/4, অর্থাৎ 1 বিয়োগ 1/4, 1 মানে 4/4 বিয়োগ 1/4, 4 থেকে 1 গেলে 3/4, উত্তর হবে 3/4। এরপরের অঙ্ক, চিকুর 5 মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে, সে তার 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিল, কতটা লম্বা সবুজ ফিতা পড়ে রইল? ঠিক আছে, তাহলে 5 মিটার থেকে 2 মিটার 70 সেন্টিমিটার কেটে নিতে হবে। 5 মিটার সমান 500 সেন্টিমিটার, 2 মিটার 30 সেন্টিমিটার মানে 230 সেন্টিমিটার, তাহলে তোমার 500 থেকে 230 গেলে 270 সেন্টিমিটার হয়, তাই 270 সেন্টিমিটার মানে 2 মিটার 70 সেন্টিমিটার। এরপর পরের অঙ্ক হচ্ছে ভাগফল নির্ণয় করো। 4 আর 4 আর ভাগ 16, আমরা যদি ভাগটা দেখিয়ে দেই, 303, কারণ 16 গুণ 300 হবে 4 8 0 0, অর্থাৎ এখানে বাকি থাকে 48, তাই 3 16 48, তাই 4 8, ঠিক আছে, তাই মোট হবে 303। এরপর পরের অঙ্ক যদি আমি বাড়ির সামনে টিউবওয়েল থেকে 5 লিটার জার ভর্তি করে জল নিলাম, কিন্তু জারে ফুটো থাকায় কিছুটা জল পড়ে গেল, বাড়িতে এসে দেখলাম 3 লিটার 200 মিলিলিটার জল আসে, তাহলে কতটা জল পড়ে আছে? তাহলে আমরা যদি দেখি 1 মিলিটার 800 মিলিলিটার, 5 লিটার হচ্ছে কি 5000 মিলিলিটার, আর 3 লিটার 200 মিলিলিটার হচ্ছে 3200 মিলিলিটার, তাহলে 5000 থেকে 3200 গেলে 1800 মিলিলিটার হয়, 1800 মিলিলিটার মানে 1 লিটার 800 মিলিলিটার। এরপর পরের অঙ্ক হচ্ছে আজ 12ই জানুয়ারি স্কুলে স্বামী বিবেকানন্দ জীবনী পাঠ ও আলোচনা হবে। এই অনুষ্ঠানে আমরা 186 জন 31টি বেঞ্চে সমান সংখ্যায় ভাগ হয়ে বসবো, প্রতি বেঞ্চে কতজন করে বসবো হিসাব করি। তা 186 জন 31টি দলে যদি ভাগ হয় তাহলে 6 জন। কীভাবে? 186 ভাগ 31, এই ভাগটা যদি করো তাহলে 6 একে 6, 3 6 18, একসাথে 6 জন। এরপর পরের অঙ্ক, 3 মিলিমিটার 1 সেন্টিমিটারের কত ভগ্নাংশ? সামান্য ভগ্নাংশ সমান দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাই 3 সাধারণ ভগ্নাংশ 3/10 দশমিক 0.3, 1 সেন্টিলিটার সমান 10 মিলিলিটার, তাই 3 মিলিলিটার হচ্ছে 3/10 অর্থাৎ 0.3। এরপর পরের অঙ্ক কী হচ্ছে? উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করো, 5 4 8 1 ভাগ 63, তাহলে 63 মানে 7 গুণ 9, 7 গুণ 3 গুণ 3, আর 5 4 8 1 মানে 7 গুণ 7 8 3, আর 7 8 3 মানে 3 গুণ 3 261, তাহলে 7 গুণ 3 গুণ 3 গুণ 87, তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে দেখো 7 গুণ 3 গুণ 3 চলে গিয়ে থাকবে শুধু 27, উত্তর 87। উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করো, 213 গুণ 21, 213 মানে 4 4 7 3, কীভাবে? 213 মানে 3 গুণ 71, 21 মানে 3 গুণ 7, তারপর আমরা এখন যদি দুটো গুণ করি, 213 গুণ 21 মানে 3 গুণ 71 গুণ 3 গুণ 7, তাহলে 3 গুণ 3 গুণ 7 গুণ 71, তাহলে 3 3 9, আর তোমার এই গুণটা করলে আসে যে 497, পরে 4 4 7 3। এরপর পরের অঙ্ক হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ, পুত্রের বর্তমান বয়স 12 বছর বা 5 মাস হলে পিতার বয়স কত? তাদের দুজনার মোট বয়স কত? 3 বছর আগে দুজনার বয়সের সমষ্টি কত ছিল? তাহলে আমরা যদি বলি, তার আগে যে আরেকটা অঙ্ক সেটা আমরা দেখে নিই, সেই অঙ্কটা কোথায় ছিল, যে একটি নারিকেল, আজ আমাদের স্কুলের ট্যাঙ্ক 35 লিটার 750 লিটার জল ভর্তি করা হয়েছে, বিকেলেও 18 লিটার 580 মিলিটার জল ভরা হয়েছে, কিন্তু সারাদিন 27 লিটার 330 মিলিটার জল ব্যবহার করছে। এখন স্কুলের ট্যাঙ্ক কতটা জল আছে হিসাব করি। তাহলে দেখো 35 লিটার 750 মিলিটার যোগ 18 লিটার 580 মিলিটার বিয়োগ 27 লিটার 330 মিলিটার সমান 27 লিটার হয়। প্রথমে যোগ করি, 35 লিটার 750 লিটার যোগ 18 লিটার 580, অর্থাৎ 35 18 53 আর 1330,
মানে 330, আর এখানে 1 চলে আসবে। হ্যাঁ, 54 লিটার 330 মিলিলিটার। এবার বিয়োগ 54 লিটার 330 থেকে 27 লিটার, 330 চলে যাবে, 54 থেকে 27 গেলে 27 মিলিলিটার। এরপরের প্রশ্ন হচ্ছে কি, একটি নারকেল বাগানে 35টি নারকেল গাছ, প্রতিটি গাছে 127টি করে নারকেল পাড়া হয়েছে, মোট কতগুলো নারকেল পাড়া হলো এবং প্রতি ঝুড়িতে 25টি করে নারকেল রাখা যাবে, এমন কতগুলি ঝুড়ি লাগবে? তাহলে আমরা যদি দেখি মোট নারকেল 4445টি, ঠিক আছে। তাহলে এখানে কীভাবে গুণ করব, 35কে 127 দ্বারা গুণ করলে 4445, ঝুড়ি লাগবে 178টি। 178টি কীভাবে, 4445 ভাগ 25, এখানে 177 অবশিষ্ট থাকে 20টি, তাই পূর্ণ রাখতে গেলে 178টি ঝুড়ি লাগবে। এরপর পরের অঙ্ক কী ছিল, বিয়োগ করো 375 টাকা 50 পয়সা থেকে 200 টাকা, হ্যাঁ 85 পয়সা, তাহলে 174 টাকা 65 পয়সা। কীভাবে, 50 পয়সা থেকে 85 পয়সা যাবে না, তাই 1 টাকা ধার আনতে হবে। 374 টাকা 150 পয়সা ডিভাইডেড 200 টাকা, হ্যাঁ 85 পয়সা। 150 থেকে 85 গেলে 65 এবং 374 থেকে 200 গেলে 174 থাকে। এরপর পরের অঙ্ক কী হচ্ছে, যোগ করো 15 কেজি 150 গ্রাম, এই যে তোমার কোনটা, 15 কিলোগ্রাম 150 গ্রাম এবং 6 কিলোগ্রাম 900 গ্রাম। তাহলে তোমার গিয়া 25 কেজি 50 গ্রাম, হ্যাঁ যোগটা 150 যোগ 900, 1050, 1 কেজি 50 গ্রাম, তাই হ্যাঁ বাকি থাকে 50 গ্রাম। এরপরের প্রশ্ন পিতা ও পুত্রের বয়স যেটা আছে সেটা, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, হ্যাঁ পুত্রের বয়স 12 বছর 5 মাস, পিতার বয়স কত, তাদের মোট বয়স কত, 3 বছর আগে তাদের মোট বয়স কত, পিতার বয়স হচ্ছে 37 বছর 3 মাস, হ্যাঁ মোট বয়স হচ্ছে 49 বছর 8 মাস। কীভাবে, আমরা যদি দেখি, হ্যাঁ পুত্র 12 বছর 5 মাস, পিতা 3 গুণ, তাই 3 গুণ 12 বছর 5 মাস, 3 5 15 মাস, 3 12 36 বছর, তাহলে 15 মাসে আবার 3 মাস আর 1 বছর, অর্থাৎ 37 বছর 3 মাস, মোট 37 বছর 3 মাস যোগ 12 বছর 5 মাস, অর্থাৎ 49 বছর 8 মাস। এরপর 3 বছর আগে 49 বছর 8 মাস থেকে 6 বছর, কারণ দুজনারই 3 বছর কমে যাবে, 43 বছর 8 মাস। হ্যাঁ, তো এইভাবে উত্তর করবে। এরপরে আমরা চলে যাব 6 নম্বরে, নিচের প্রশ্নগুলো যে কোনো 4টি। এবিসি একটি ত্রিভুজ, এখানে 3 মার্ক করে, যার এবি বাহু 5 সেন্টিমিটার, এসি বাহু 5 সেন্টিমিটার আর বিসি বাহু 7 সেন্টিমিটার। ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ, ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। তাহলে আমরা যদি দেখি যে ত্রিভুজের ধরন হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আর পরিসীমা, কারণ দুটো বাহু যার সমান 17 সেন্টিমিটার। কীভাবে, এবি সমান এসি 5 সেন্টিমিটার, দুটি বাহু সমান, তাই এটি সমদ্বিবাহু ত্রিভুজ। হ্যাঁ, পরিসীমা এবি প্লাস এসি প্লাস বিসি, তাহলে 5 যোগ 5 অর্থাৎ 3টে বাহুর যোগ করে 17 সেন্টিমিটার হয়। একটি লেবুকে সমান 2 ভাগে ভাগ করো, একটি ভাগে কটি তল ও কী কী? আমরা যদি উত্তরটা দেখি, প্রতিটি ভাগে 2টি তল থাকে। ব্যাখ্যা কীরকম দেখায়, একটি লেবুকে সাধারণত গোলকের মতো, যখন এটিকে সমান 2 ভাগে কাটা হয় তখন প্রতিটি ভাগে একটি সমতল তল ফ্ল্যাট সারফেস যেখানে কাটা হয়েছে, আর একটি বাঁকাতল মানে কার্ভ সারফেস লেবুর বাইরের অংশ। তাই প্রতিটি অংশে মোট 2টি তল থাকে, একটি সমতল একটি বাঁকাতল। চূড়ান্ত উত্তর, প্রতিটি ভাগে 2টি তল, একটি সমতল একটি বাঁকাতল। এরপরের প্রশ্ন, পাশের চিত্রে জমির পরিসীমা নির্ণয় করো। তা আমরা যদি দেখি, জমির পরিসীমা নির্ণয় করতে গেলে দেওয়া আছে আনুমানিক নিচের বাহু 18 সেন্টিমিটার, এটা নিচের বাহু, ঠিক আছে। আর বাম পাশ 30 সেন্টিমিটার, এটা 30 সেন্টিমিটার। হ্যাঁ, তারপরে গিয়ে হলো ডান পাশের অংশগুলো 10, 6, 12, 6, 8, এগুলি যোগ করে দিলে যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে 18 সেন্টিমিটার। হ্যাঁ, উপরের অংশ 18 সেন্টিমিটার, তাহলে পরিসীমা টোটাল 18, হ্যাঁ যোগ 30 যোগ 42 যোগ 18, অর্থাৎ 108 সেন্টিমিটার প্রায়। হ্যাঁ, তাহলে পরিসীমা হচ্ছে 108 সেন্টিমিটার। এরপর পরের প্রশ্ন, আয়তক্ষেত্রে একটি পিচবোর্ডের যে ধার বেশি লম্বা তাকে কি বলে, অন্য দিককে কী বলা হয়? তাহলে আমরা যদি দেখি, বড় বাহুর এটা হচ্ছে দৈর্ঘ্য আর ছোটো বাহুকে প্রস্থ বলা হয়। আয়তক্ষেত্রে 2টি বাহুর বড় দৈর্ঘ্য এবং ছোটো বাহুটা প্রস্থ থাকে। হ্যাঁ, এরপর পরের অঙ্ক কী বলেছে, পরের অঙ্ক বলছে পাশের চিত্রে কতটি ত্রিভুজ আছে। হ্যাঁ, তাহলে এখানে ছোট ছোট ত্রিভুজগুলি গুণি, যেটি নিচে সাইডে 3টি ত্রিভুজ, ছোট ছোট কোনটা 1 2 3, হ্যাঁ তারপরে 3টি ত্রিভুজ উপরের সাইডে একটি, 3টে একটি 4টি, মোট ছোট ত্রিভুজ 4টি, মাঝারি যেটা সেটা নিচের
অংশে দুটি মাঝারি ত্রিভুজ পাওয়া গেল, সেটা হচ্ছে কি এই যে এইটা আর এইটা, আর উপরে একটি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে বড় ত্রিভুজ পুরো চতুর্ভুজে কিন্তু বড় একটা ত্রিভুজ আছে একটি, অর্থাৎ এই যে মাঝারি হচ্ছে এই যে এইখান থেকে শুরু করে এইটা এবং পুরোটা হচ্ছে এই, এটা কিন্তু সোজা সোজা হলে এইখান থেকে দেখাচ্ছে এটা একটা বড় ত্রিভুজ। তাহলে টোটাল 4টি, 3টি আর একটি, অর্থাৎ 4 3 7 আর 1 8, মোট ত্রিভুজ সংখ্যা 4টি যোগ 3টি ছোট এবং 3টি মাঝারি এবং একটি বড়, অর্থাৎ 8টি ত্রিভুজ। চূড়ান্ত উত্তর 8টি ত্রিভুজ। এই ছিল তোমাদের এই প্রশ্নের সামগ্রিক বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুলি প্রশ্নের উত্তর কিন্তু ক্লিয়ার বুঝতে পারো। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।